আসসালামু আলাইকুম। দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি এইচএসসির ফার্স্ট পেপারের সরল রেখার সেকেন্ড চ্যাপ্টার নিয়ে। তোমাদেরকে লাস্ট প্রায় 3টা এপিসোডে বা 3টা লেকচারে আমি সরল রেখার ফার্স্ট যে চ্যাপ্টার অর্থাৎ 3A যে চ্যাপ্টার, আমি সেই 3A চ্যাপ্টারটা তোমাদেরকে খুব সুন্দর করে কমপ্লিট করানোর চেষ্টা করেছিলাম। আশা করি তোমরা ওই 3টা ভিডিওই সুন্দর করে প্রপারলি বাসায় কমপ্লিট করে ফেলেছো। এর মধ্যে লাস্ট ভিডিওটা একটু বড় ছিল। একটু বড় থাকার কারণেই আজকে প্রায় 2 দিন পর আমি এই লেকচারটা নিয়ে এসেছি, যাতে তোমরা এই 2 দিনে আশা করি 3টা লেকচারই কমপ্লিট করে ফেলেছো। ঠিক আছে? তো আজকে আমরা সরল রেখার সেকেন্ড অধ্যায় 3B স্টার্ট করব। 3A আমাদের মোটামুটি কমপ্লিট ছিল, তো এখন 3B। তো দেখো, আমি বোর্ডের মধ্যে 3B-তে যে সূত্রগুলো বেশি লাগবে আমাদের, ঠিক আছে, সেই সূত্রগুলো দেখো আমি বোর্ডে ডান পাশে নোট ডাউন করেছি। তোমরা একটু চাইলে ভিডিওটা পজ করে এই 4টা সূত্র একটু নোট করে নিতে পারো। তোমাদের অনেকের কাছে বই আছে, আবার অনেকের কাছে হয়তো বই নাই। তো যাদের কাছে বই নাই বা যাদের কাছে বই আছে, সবাই তোমরা চাইলে এই 4টা সূত্র একটু নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো এখন এই 4টা সূত্র নিয়ে আমি কথা বলবো। এই 4টা সূত্র কোথায়, কোন ক্ষেত্রে, কখন, কিভাবে ইউজ করতে হয়, এটার ফান্ডামেন্টাল অ্যাপ্লাইটা কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে? তারপর এখান থেকে যেটা মেইন সূত্র, অর্থাৎ এই প্রথম সূত্রটা, ঠিক আছে, মূলত এই প্রথম সূত্রটা থেকেই আমরা বলতে পারি যে আদার্স 3টা সূত্রর প্রমাণ করা যায়। ঠিক আছে? বাস অর্থাৎ প্রথম সূত্রটা তুমি যদি বুঝে যেতে পারো, তাহলে ওইটার সাহায্যে তুমি আদার্স 3টা সূত্রও তুমি নিজে নিজে প্রুফ করে ফেলতে পারবা। তো আমি এই 4টা সূত্রের প্রথমে ফান্ডামেন্টাল অ্যাপ্লাইটা দেখাবো, তারপর তোমাদেরকে প্রথম সূত্রটা প্রুফ করে দেখাবো। ঠিক আছে? এই 4টা সূত্রের কোনোটারই প্রুফ তোমাদের পরীক্ষায় আসবে না, কোনোটারই প্রমাণ তোমাদের পরীক্ষায় আসবে না। তো প্রমাণটা পড়াটা এতটা জরুরি না, তারপরেও ডিটেলস ভালো করে বোঝার স্বার্থে, ঠিক আছে, আমরা এই প্রথম সূত্রের প্রমাণটা দেখব। ঠিক আছে? সূত্রের প্রমাণগুলো দেখলে হয় কি, সূত্রগুলো কিভাবে এসেছে সেটা আমাদের মনে থাকে এবং সূত্রগুলো মনে রাখতে আমাদের জন্য সহজ হয়। ঠিক আছে? আর প্রত্যেকটা সূত্রের প্রমাণই আমাদের বেসিককে ডেভেলপ করে। ঠিক আছে? সূত্রের প্রমাণ পরীক্ষায় আসুক বা না আসুক, ঠিক আছে, যতটা সম্ভব সূত্রের প্রমাণগুলো পড়ে ফেলাটা অবশ্যই জরুরি। তাহলে আমাদের বেসিকটা কি হয়ে যাবে? ডেভেলপ হয়ে যাবে। ওকে, তাহলে একটু খেয়াল করো, আমি প্রথমে এই 4টা সূত্রের অ্যাপ্লাইটা দেখাই। ঠিক আছে? তো দেখো, প্রথম যে সূত্রটা তোমরা দেখতেছো, প্রথম সূত্রটা হচ্ছে a(x1, y1) একটা বিন্দু ও b(x2, y2) আরেকটা বিন্দু, এই দুইটা বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে সি বিন্দু m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা। এটা একটা ফর্মুলা। ঠিক আছে? অন্তর্বিভক্ত করলে সি বিন্দুর স্থানাঙ্কের ফর্মুলা হচ্ছে এটা। তো চলো আমরা একটু চিত্র দিয়ে দেখে ফেলি যে জিনিসটা অ্যাকচুয়ালি কি। মনে করো এটা হচ্ছে এবি, মনে করো এটা হচ্ছে এবি। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। ওকে, তো এই এবি রেখাটাকে, এখানে লেখা আছে বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে সি বিন্দু m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো আমরা মনে করলাম সি বিন্দুটা এইখানে এবি রেখাকে 2 ভাগে বিভক্ত করেছে, তো এটাকে বলে অন্তর্বিভক্ত করা। আর একটা ব্যাপার আছে বহির্বিভক্ত, ওটা সেকেন্ড সূত্র আছে, ওটা একটু পরে বলতেছি। তো এটা এই সি বিন্দুটা এবি রেখাংশটাকে কি করেছে? অন্তর্বিভক্ত করেছে। ঠিক আছে? এবং দেখো, এক অনুপাতে, একটা নির্দিষ্ট অনুপাতে কিন্তু অন্তর্বিভক্ত করেছে। ঠিক আছে? আমরা মনে করলাম যে সি বিন্দু থেকে এ বিন্দু এবং সি বিন্দু থেকে বি বিন্দু, এই দুইটা দূরত্বের অনুপাতই হচ্ছে m1, m2। বুঝতে পেরেছ? একটা জিনিস মনে রাখো, m1, m2 সব সময় কোন দুইটা জিনিসের অনুপাত হবে এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যে বিন্দুতে বিভক্ত হবে, ওকে, যে বিন্দুতে বিভক্ত হবে ওই বিন্দু থেকে বাকি দুইটা বিন্দুর
দূরত্বের অনুপাতটাই হচ্ছে m1 m2। বুঝতে পেরেছ? আমি আবার বলতেছি, এই রেখাটা যে বিন্দুতে বিভক্ত হবে এই বিন্দু থেকে বাকি দুইটা বিন্দুর দূরত্বের অনুপাতটাই হচ্ছে m1 m2। অর্থাৎ সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কি? সি এ। আবার সি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কি? সি বি। এই দুইটা দূরত্বের অনুপাতই হচ্ছে m1 m2। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে দেখো, এটা হচ্ছে প্রথম সূত্রের সাথে রিলেটেড চিত্র। তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্ক আমরা এই ফর্মুলাটার সাহায্যে বের করতে পারবো। সি বিন্দুর স্থানাঙ্ক আমরা এই ফর্মুলাটার সাহায্যে বের করতে পারবো। ফর্মুলাটা দেখতে একটু বড়, বাট মনে রাখা একদম সহজ। দেখো, m1 x2, m1 হচ্ছে এই যে অনুপাতটা, এই m1 m2 এই অনুপাতটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে। হ্যাঁ, তো m1 হচ্ছে এই অনুপাতটা, অর্থাৎ আমরা এই অংশটা বলতে পারি এটা হচ্ছে m1 x2। m1 এর সাথে x2 হচ্ছে এই যেটা বি বিন্দুর ভুজ, m1 x2 প্লাস m2 x1। m2 হচ্ছে সেকেন্ড অনুপাতটা ইন্টু x1 হচ্ছে এ বিন্দুর ভুজ। বুঝতে পেরেছো? ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে আবার একটু দেখো, m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা হচ্ছে সি বিন্দুর ভুজ বের করার সূত্র। এটা হচ্ছে সি বিন্দুর কি বের করার সূত্র? ভুজ। এবার দেখো সি বিন্দুর কোটি, m1 y2। দেখো এখানে x এর টার্মগুলো গিয়েছে, x2 x1, তাহলে এখানে হবে এখন y2 y1। সেম জিনিস, m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ঠিক আছে? এটা হলো x এর, এটা হলো y এর। ঠিক আছে? m1 এর সাথে x2 হবে মনে রেখো, আর m2 এর সাথে x1 হবে। এখানেও সেম, m1 এর সাথে y2 হবে এবং m2 এর সাথে y1 হবে। আর নিচে দুইটারই m1 প্লাস m2। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র। কিসের সূত্র? আবার বলতেছি, অন্তর্বিভক্তকারী বিন্দু। এখানে অন্তর্বিভক্তকারী বিন্দু কোনটা? সি বিন্দুটাকে আমরা বলবো এবি রেখার অন্তর্বিভক্তকারী বিন্দু, কারণ সি বিন্দুটা এবি কে একটা নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত করবে। ঠিক আছে? তাহলে এই অন্তর্বিভক্তকারী বিন্দুটার স্থানাঙ্ক বের করার সূত্র হচ্ছে এটা। ওকে, আর m1 m2টা কিন্তু আমি আবারও বলতেছি, m1 m2টা হচ্ছে যে বিন্দুতে বিভক্ত হবে সেই বিন্দু থেকে বাকি দুইটা বিন্দুর দূরত্বের অনুপাতটাই হচ্ছে m1 m2। আশা করি প্রথম সূত্রটা তোমরা বুঝতে পেরেছো যে কোন ক্ষেত্রে কখন আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, এবার চলে আসি দ্বিতীয় সূত্রটাতে। ওকে, এবার আমরা একটু দ্বিতীয় সূত্রটা বোঝার চেষ্টা করি। দেখো, সেম জিনিস, ওইটা ছিল অন্তর্বিভক্ত, এটা কি ছিল? এটা ছিল অন্তর্বিভক্ত, আর এইটা হচ্ছে বহির্বিভক্ত। আর তেমন কোনো ডিফারেন্স নাই। ওইটা হচ্ছে অন্তর্বিভক্ত ছিল, আর এটা হচ্ছে বহির্বিভক্ত। আর কোনো ডিফারেন্স নাই এখানে। দেখো একই জিনিস, a x1 y1 এবং b x2 y2, আমি ডট ডট দিয়েছি সেম। এটা যেহেতু বিন্দুদ্বয়ের, এই যে বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে আমি ডট ডট দিয়ে লিখেছি, বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে সি বিন্দু m1:m2 অনুপাতে, m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করলে। ওকে, এখানে ছিল সি বিন্দু m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে, আর এখানে হচ্ছে সি বিন্দু m1:m2 অনুপাতে কি করলে? বহির্বিভক্ত করলে সি বিন্দুর স্থানাঙ্ক। এটা হচ্ছে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করার ফর্মুলা। তুমি যদি এই ফর্মুলাটার সাথে এই ফর্মুলাটা একটু মিলিয়ে দেখো, একদম হুবহুই সেম প্রায়, শুধু এখানে প্লাস ছিল আর এখানে কি মাইনাস। প্লাস আর মাইনাসের ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই এই দুইটা সূত্রের মধ্যে। একটা অন্তর্বিভক্ত আর একটা বহির্বিভক্ত। এখন এই সেকেন্ড সূত্রটা আমি তোমাকে একটু চিত্র দিয়ে বোঝাই যে বহির্বিভক্ত জিনিসটা আসলে কেমন। অন্তর্বিভক্ত জিনিসটা তো আমরা বুঝেছি, এখন বহির্বিভক্ত জিনিসটা কেমন, বা বহির্বিভক্তকারী বিন্দুটা থাকে কোথায়। আচ্ছা দেখো, ঠিক আগের মতো সাপোজ এটা হলো এবি রেখা। ওকে, এবি, আগের মতো এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2।
এখন সি বিন্দু কিন্তু বহির্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে না। অন্তর্বিভক্ত করলে তো সি বিন্দুটা এবি রেখার উপরেই নিতে হবে বা এবি রেখার ভিতরে নিতে হবে। এখন যেহেতু এটা বহির্বিভক্ত, তাহলে বহির্বিভক্ত করলে সি বিন্দুটা আমাদেরকে এবি রেখার বাইরে নিতে হবে, এবি রেখার বাইরে। তাহলে সাপোজ সি বিন্দুটা আমরা ঠিক এবি রেখার সোজাসুজি এইখানে নিয়ে নিলাম সি বিন্দুটা, এবং বি সি যোগ করে দিলাম, বিসি কি করে দিলাম, যোগ করে দিলাম। এটা হচ্ছে এবি, আর এটা হচ্ছে বহির্বিভক্তকারী বিন্দু। এটা হচ্ছে এবি রেখাংশের বহির্বিভক্তকারী বিন্দু। বহির্বিভক্ত বিন্দুটা সবসময় রেখাংশের বাইরে থাকবে। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার, এবি রেখার বাইরে কি শুধু ডান পাশেই হবে সবসময়, বাম পাশে কি হতে পারে না? 100% বাম পাশেও হতে পারে। তো সেটাও আমি আলোচনা করব। আগে আমি ডান পাশেরটা নিয়ে একটু আলোচনা করে নিই আগে। আচ্ছা, তাহলে দেখো, আবারও বলতেছি যে বহির্বিভক্ত বিন্দুটা সবসময় রেখাংশের বাইরে থাকবে, হয় ডান পাশে থাকবে বা বাম পাশে থাকবে। আগে ডান পাশেরটা দেখাই। আচ্ছা, এখন এখানে তোমার একটু কনফিউশন থাকতে পারে যে স্যার, তাহলে এইখানে তো আমরা বুঝেছিলাম যে এই দুইটা অংশের অনুপাতটাই হচ্ছে আমাদের M1 এবং M2। এটা তো একদম 100% ক্লিয়ার আমাদের, যে সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব আর সি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্বের অনুপাতটাই হচ্ছে M1 M2। এখন তোমার কনফিউশন হচ্ছে যে স্যার এখানে M1 M2 কোনটা হবে, এখানে M1 M2 কোনটা হবে? একটু মনে করে দেখো, কিছুক্ষণ আগেই আমি M1 M2 সম্পর্কে এটার ক্ষেত্রে একটা কথা বলেছিলাম। কি ছিল কথাটা? যে বিন্দুতে বিভক্ত হবে ওই বিন্দু থেকে বাকি দুইটা বিন্দুর দূরত্বের অনুপাতটাই হচ্ছে আসলে M1 M2। এখানেও তাই হবে, এখানেও তাই হবে। খেয়াল করো, সি বিন্দু থেকে, এটা হচ্ছে আমাদের বিভক্তকারী বিন্দু, তাই না? এটা হচ্ছে আমাদের বিভক্তকারী বিন্দু। তাহলে এই বিন্দু থেকে বাকি দুইটা বিন্দুর দূরত্বের অনুপাত, তাহলে এই বিন্দু থেকে সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে সি এ, ওকে, আর সি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে সিবি, ওকে। এই দুইটা দূরত্বের অনুপাতটাই হচ্ছে M1:M2। বুঝতে পেরেছো কি? অর্থাৎ সি থেকে এ এর দূরত্ব, অর্থাৎ এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের M1, ঠিক আছে, আর সি থেকে বি এর যে ডিস্টেন্স, অর্থাৎ এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের M2। বুঝতে পেরেছো জিনিসটা? সব সময় যে বিন্দুতে বিভক্ত হবে ওই বিন্দু থেকে বাকি দুইটা বিন্দুর দূরত্বের অনুপাতটাই হবে M1 M2। তাহলে সি থেকে এ এর দূরত্ব এবং সি থেকে বি এর দূরত্ব, এই দুইটা দূরত্বের অনুপাতটাই হচ্ছে M1 M2। আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা একটু দেখে ফেলি, ও আচ্ছা, একটু শেষ করি। তাহলে এই সি বিন্দুর, অর্থাৎ এই বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক আমরা এই সূত্র দিয়ে বের করব। ঠিক আছে, এই M1 M2 জানা থাকবে, আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, এবং এ বিন্দু বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, যদি বলে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করো, তাহলে আমরা এই সূত্র দিয়ে স্থানাঙ্কটা বের করে ফেলবো। আচ্ছা, ওকে। এবার আমরা চলো একটু দেখি যে এই বহির্বিভক্তকারী বিন্দুটা যদি ডানে না হয়ে বামে হয় তাহলে ঘটনাটা কেমন হবে। বহির্বিভক্তকারী বিন্দুটা ডানে না হয়ে যদি বামে হয় তাহলে ঘটনাটা কেমন হবে একটু দেখি আমরা। সাপোজ এটা হচ্ছে এবি, সে আগের মতো x1 y1, এটা হলো x2 y2। এখন আমাদের বহির্বিভক্তকারী বিন্দুটা কোন দিকে নিব? আমরা বাম দিকে নিব। ঠিক এই রেখার সোজাসুজি সাপোজ এই বাম দিকে নিলাম আমরা বহির্বিভক্তকারী বিন্দুটা সি, এবং সি এ যোগ করে দিলাম। বুঝতে পেরেছো? সি এ কি করে দিলাম? যোগ করে দিলাম। এখন খেয়াল করো, এটা হলো এবি, আর এখন আমাদের বহির্বিভক্ত বিন্দুটা হচ্ছে বাম পাশে। এখন এখানেও সেম কনফিউশন যে স্যার এখানে তাহলে M1 M2 কোনটা? এখন M1 M2 বের করার লজিক সেই আগেরটাই। ঠিক আছে, এখানে বিভক্তকারী বিন্দু কোনটা? সি। সি হচ্ছে বিভক্তকারী বিন্দু। তাহলে কি বলেছিলাম? যে বিন্দুতে বিভক্ত হবে ওই বিন্দু থেকে এই দুইটা বিন্দুর দূরত্বের অনুপাতটাই হচ্ছে আমাদের M1 M2। ওকে, তাহলে সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে সি এ, আর সি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে সিবি। এই দুইটা দূরত্বের অনুপাতটাই হচ্ছে আমাদের এখানে M1 M2। অর্থাৎ সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্বটা এখানে হলো M1,
আর সি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্বটা হচ্ছে আমাদের M2। বুঝতে পেরেছো জিনিসটা? দেখো দুটোর মধ্যে কিন্তু কিছুটা ডিফারেন্স কিন্তু আছে। এখানে এমন ছিল এ থেকে সি বড়, এমনের দৈর্ঘ্য ছিল বড় এখানে, আর M2 এর দৈর্ঘ্য ছিল ছোট। ওকে, এমনের দৈর্ঘ্য বড় ছিল, M2 এর দৈর্ঘ্য ছোট ছিল। আর এখানে দেখতেছি আমরা যদি বহির্বিভক্তকারী বিন্দুটা বামে হয় তাহলে M1টা দৈর্ঘ্যে ছোট হয়ে যাচ্ছে, ওকে, আর M2টা দৈর্ঘ্যে কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। ডিফারেন্সটা বুঝতে পেরেছো? যদি বহির্বিভক্তকারী বিন্দুটা ডান পাশে হয় তাহলে M1 বড় হবে আর M2 এর দৈর্ঘ্য ছোট হবে। আর যদি বাম পাশে হয়, ঠিক আছে, যদি বাম পাশে হয় তাহলে M1 এর দৈর্ঘ্য ছোট হবে, M2 এর দৈর্ঘ্য বড় হবে। এখন কোনো প্রশ্নের মধ্যে যদি লেখা থাকে যে 5:2 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে, বোঝার চেষ্টা করো, 5:2 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে, তাহলে এখন তুমি চিন্তা করে বলো যে বহির্বিভক্ত বিন্দুটা কি ডান পাশে আছে নাকি বাম পাশে আছে? অনুপাত দেখেই কিন্তু বলা যাবে। দেখো এটাই হচ্ছে তোমার M1 M2, তো আমরা এখানে দেখতেছি M1টা বড়, M2টা ছোট, তাহলে M1 বড় হয়, এই যে দেখো M1 বড় M2 ছোট, তাহলে অবভিয়াসলি এই অনুপাতের ক্ষেত্রে বহির্বিভক্তকারী বিন্দুটা হচ্ছে ডান পাশে। বিন্দুটা কোন পাশে? ডান পাশে। এখন যদি কোথাও বলা থাকে যে 2:7 অনুপাতে বহির্বিভক্ত হয়, 2:7 অনুপাতে বহির্বিভক্ত হয়, তাহলে দেখো এখন কিন্তু M1 ছোট M2 বড়, তাহলে M1 ছোট M2 বড়, তাহলে এই অনুপাতের ক্ষেত্রে বহির্বিভক্তকারী বিন্দুটা হবে কোন পাশে? বাম পাশে। ওকে, আশা করি জিনিসটা তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমরা প্রথম দুইটা সূত্র ফান্ডামেন্টাল অ্যাপ্লাইটা দেখে ফেললাম চিত্র দিয়ে। এবার আসো 3 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্রটা আমাদের অনেকের কাছেই পরিচিত হওয়ার কথা, কারণ 3 নাম্বার সূত্রটা আমরা 9-10 পড়ে এসেছি স্থানাঙ্ক জ্যামিতিতে। 3 নাম্বার সূত্রটা আমরা 9-10 স্থানাঙ্ক জ্যামিতিতে পড়ে এসেছি। দেখো 3 নাম্বার সূত্রটা কি? ax1 y1 এবং bx2 y2 বিন্দু দ্বয়ের সংযোজক রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এটা তোমরা 9-10 পড়েছ। সাপোজ এ বি, ওকে, x1 y1 আর এখানে হচ্ছে x2 y2। এই এ বির কি বিন্দু? মধ্যবিন্দু, একদম মাঝখানের বিন্দু, মধ্যবিন্দু। তাহলে এ বির মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র হলো এইটা। সূত্রটা একদম সহজ, x1 প্লাস x2 অর্থাৎ দুইটা বিন্দুর ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, কমা কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার ফর্মুলা। অ্যাকচুয়ালি এই 3 নাম্বার ফর্মুলাটা এই 1 নাম্বার ফর্মুলা থেকে এসেছে। 3 নাম্বার ফর্মুলাটা 1 নাম্বার ফর্মুলা থেকে এসেছে। কিভাবে আমি একটু হালকা বলে দিই। আচ্ছা, একটা জিনিস বলো তো, যে এই বিন্দুটাকে আমরা যদি সি নাম দেই তাহলে সিটাই এখানে মধ্যবিন্দু, আর সিটা যদি মধ্যবিন্দু হয় তাহলে বলো তো এই দুইটা অংশের অনুপাত কত হবে? আচ্ছা, একটা জিনিস, এটা কি অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত? বুঝতে পারতেছো তোমরা? এটা হচ্ছে অবশ্যই অন্তর্বিভক্ত এটা। ঠিক আছে, তাহলে এটা যদি অন্তর্বিভক্ত হয় তাহলে একটু চিন্তা করে বলো, এবং এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এই দুইটা অংশের অনুপাতটা কত হবে? অর্থাৎ M1 M2 কত হবে? 1:1 হবে অবভিয়াসলি। ঠিক আছে, এই দুটো অংশের অনুপাত। কেন? কারণ এই দুটো অংশ তো সমান, তাহলে সমান হলে কি দুটো অংশের অনুপাত সেম হবে, 1:1 বা 2:2। 2:2 মানে তো 1:1, বা 3:3 মানেও 1:1। ঠিক আছে, তাহলে M1 M2 যদি 1:1 হয় তাহলে এই 1:1 অর্থাৎ M1 এর জায়গায় 1, M2 এর জায়গাতেও কত? 1। এই অন্তর্বিভক্ত সূত্রটাতে বসিয়ে দেখো তো, M1 এর জায়গাতেও 1 বসাবা, M2 এর জায়গাতেও 1 বসাবা, M1 এর জায়গাতেও 1 বসাবা, M2 এর জায়গাতেও 1 বসাবা, সম্পূর্ণটাতে বসায়া দেখো তুমি এই সূত্রটা পেয়ে যাবা। বুঝতে পেরেছো?
তাহলে মধ্যবিন্দুর ক্ষেত্রে অনুপাতটা 1:1 থাকে বিধায় m1 m2 এর জায়গায় 1 1 বসালে আমরা এই অন্তর্বিভক্তর সূত্র থেকেই এই মধ্যবিন্দুর ফর্মুলাটা পেয়ে যাব। ঠিক আছে, ওকে। তাহলে 3 নম্বর ফর্মুলাটার সাথে আমরা পরিচিত হয়ে গেলাম, যে কোনো রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা এই ফর্মুলা দিয়ে বের করব। 4 নম্বর ফর্মুলা, ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ভর কেন্দ্রের সাথে তোমরা সবাই পরিচিত। ভর কেন্দ্র কাকে বলে এটা তোমরা জানো সবাই, 19 তোমরা পড়ে এসেছো যে ভর কেন্দ্র কাকে বলে। ত্রিভুজের 3টা মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে আমরা কি বলি? ভর কেন্দ্র বলি, তাই না? দেখো, সাপোজ এটা একটা ত্রিভুজ, মনে করো এটা একটা ত্রিভুজ, ওকে। এটা এ বি সি। মনে করো এ বিন্দুর স্থানাঙ্কটা আমরা নিলাম x1 y1, বি বিন্দুর স্থানাঙ্কটা নিলাম x2 y2। ঠিক আছে, আমি একটু এই পাশে লিখি, বি বিন্দুর স্থানাঙ্কটা মনে করো x2 y2 আর সি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে x3 y3। আশা করি বুঝতে পেরেছ। এটা হলো একটা ত্রিভুজ, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। তো ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে, তাহলে এই ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক, সাপোজ এখানে আছে ভর কেন্দ্র, মনে করো এখানেই আছে ভর কেন্দ্রটা জি। ভর কেন্দ্র কিন্তু আমরা 9-10 সবসময় কি দিয়ে প্রকাশ করতাম মনে আছে তোমাদের? জি নাম দিয়ে প্রকাশ করতাম, জি বিন্দু। এখানেও জি দিলাম। তো এই জি বিন্দুর অর্থাৎ ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করার ফর্মুলা হচ্ছে এই যে এটা, x1 + x2 + x3/3 y1 + y2 + y3/3, অর্থাৎ ভুজ 3টির যোগফল বাই 3, কোটি 3টির যোগফল বাই 3। এই 3টা বিন্দুর ভুজগুলোর যোগফল বাই 3, এই 3টা বিন্দুর কোটিগুলোর যোগফল বাই 3। এই ফর্মুলার সাহায্যে আমরা ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করে ফেলতে পারবো। এখন আবারও সেই আগের কথাটাই বলতেছি, এই 3 নম্বর ফর্মুলাটা যেরকম 1 নম্বর ফর্মুলা থেকে এসেছিল, এই 4 নম্বর ফর্মুলাটাও আসলে 1 নম্বর ফর্মুলার সাহায্যেই আসবে। তো চলো আমরা একটু হালকা দেখে ফেলি যে কিভাবে এটার সাহায্যে আমরা এই ভর কেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে পারি। তোমরা সবাই ভর কেন্দ্রের ডেফিনেশন খুব ভালো করে জানো যে ভর কেন্দ্র কাকে বলে? 3টা মধ্যমা যেখানে ছেদ করে তাকে আমরা ভর কেন্দ্র বলি, তাই না? এটা একটা মধ্যমা এডি। আমি বাকি 2টা মধ্যমা আঁকলাম না, ওকে, বাকি 2টা মধ্যমা আমি আঁকলাম না। এই একটা মধ্যমা দিয়ে আমরা এই স্থানাঙ্কটা বের করে ফেলার চেষ্টা করি। চলো, তো এটা হচ্ছে মধ্যমা কিন্তু, আর তোমরা জানো এটা মধ্যমা হলে 100% এই ডি বিন্দুটা হলো মধ্যবিন্দু, কারণ মধ্যবিন্দু ছাড়া কিন্তু মধ্যমা হয় না। শীর্ষবিন্দুর সাথে সবসময় বিপরীত বাহুর মধ্যবিন্দুটার সংযোজক রেখাকে আমরা বলি মধ্যমা। তাহলে ডি বিন্দুটা কার মধ্যবিন্দু? বিসির মধ্যবিন্দু। তো চলো আমরা এখন এখান থেকে বের করে ফেলি যে এই জি বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে এটা হয়। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই ডি বিন্দুটা হচ্ছে কার মধ্যবিন্দু? বিসির মধ্যবিন্দু। ডি বিন্দুটা হচ্ছে কার মধ্যবিন্দু? বিসি। তো একটু আগে 3 নম্বর ফর্মুলাতে আমরা যে কোনো রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার ফর্মুলা শিখেছিলাম। 3 নম্বরটাতে কি ছিল ফর্মুলাটা? ওই 2টা বিন্দুর ভুজদ্বয়ের যোগফল বাই 3, ওই 2টা বিন্দুর কোটিদ্বয়ের যোগফল বাই 3। তাহলে এই ডি কার মধ্যবিন্দু? বিসি। তাহলে বি আর সি বিন্দুর সাহায্যে কিন্তু আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। বলতো কি হবে ডি বিন্দুর স্থানাঙ্ক? এই 2টা বিন্দুর ভুজদ্বয়ের যোগফল, অর্থাৎ x2 + x3/2, y2 + y3/2। আশা করি বুঝতে পেরেছো এটা কোন বিন্দুর স্থানাঙ্ক? এটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক। আমরা এটা মধ্যবিন্দুর ফর্মুলা দিয়ে বের করে ফেললাম। এবার তোমাদের সবারই খুব ভালো করে জানা আছে যে ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এটা তোমরা সবাই জানো, ঠিক আছে? ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। আর একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই জি বিন্দুটা অর্থাৎ ভরকেন্দ্রটা এই মধ্যমাটাকে কি অন্তর্বিভক্ত করেছে নাকি বহির্বিভক্ত করেছে? তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এটা অন্তর্বিভক্ত করেছে। এবং কত অনুপাতে অন্তর্বিভক্ত করেছে? 2:1 অনুপাতে। অর্থাৎ আমরা এখানে বলতে পারতেছি যে এখানে m1 m2টা হচ্ছে 2:1। যদি এখান থেকে স্টার্ট করো তাহলে 2:1, আর তুমি এখান থেকেও স্টার্ট করতে পারো, তখন m1 m2 লিখতে হবে 1:2। এটা নো প্রবলেম, এটা ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এখন
এই জি বিন্দুটা তো এডি মধ্যমার অন্তর্বিভক্তকারী বিন্দু, তাই না? জি বিন্দুটা এডি মধ্যমার অন্তর্বিভক্তকারী বিন্দু। তাহলে এটা যদি জি বিন্দুটা এডি মধ্যমার অন্তর্বিভক্তকারী বিন্দু হয়, তাহলে কিন্তু জি বিন্দুর স্থানাঙ্কটা আমরা এই অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কের সূত্র দিয়ে বের করতে পারবো। তো চলো বের করে ফেলি, দেখি জি বিন্দুর স্থানাঙ্কটা কি হয়। সূত্র কি ছিল দেখো, m1, বলো এখানে m1 কত? 2, দেখতে পাচ্ছ m1 হচ্ছে 2, m1 ইন্টু m1 ইন্টু কি x2, m1 এর সাথে x2। ওকে, আচ্ছা এখানে এ আর বি বিন্দু কোন দুইটা হবে? এ আর বি বিন্দু, এটা এটা কোন রেখাকে অন্তর্বিভক্ত করেছে? এডি রেখাকে। তাহলে এ বিন্দু আর ডি বিন্দুটাই হবে আমাদের জন্য এ বিন্দু আর বি বিন্দু। এ বিন্দুটা হবে এ বিন্দু আর ডি বিন্দুটা হবে বি বিন্দু। বুঝতে পেরেছো জিনিসটা? তা এখন বলো তাহলে m1 x2 কোনটা হবে? এটা এটা হচ্ছে আমাদের এ বিন্দু, মানে ফার্স্ট বিন্দুটা আমরা এদিক থেকে কনসিডার করেছি, কিন্তু এদিক থেকে কনসিডার করলে এটা m1, এটা m2। তাহলে এটা যদি ফার্স্ট বিন্দু হয় তাহলে x1 y1, আর এটা সেকেন্ড বিন্দু হলে এটা হলো x2 y2, x2 y2। তাহলে m1 x2, বলো x2 কোনটা? এটা হলো x2, x1 y1 x2 y2। আবার বলতেছি x1 y1 x2 y2। তাহলে m1 x2, x2 কোনটা? এটা হলো x2। তাহলে x2 প্লাস x3 বাই 2। বুঝতে পেরেছ? তাহলে m1 x2 হলো প্লাস m2, দেখো m2, এখানে m2 কত? m2 হচ্ছে 1, m2 x1, বলো x1 কোনটা? x1 কিন্তু x1ই হবে, এই যে x1 এখানে x1ই হবে, এই ডিভাইডেড বাই m1 প্লাস m2, অর্থাৎ 2 প্লাস 1, 2 প্লাস 1। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো সেকেন্ড অংশটা দেখি আমরা। m1, আবার m1, m1 কত? 2, m1 y2, m1 y2। দেখো এখানে এই দুইটা বিন্দুর মধ্যে y2 কোনটা হবে? এই দুটো বিন্দুর মধ্যে x1 y1 x2 y2, এটা হলো y2। তাহলে y2টা হচ্ছে y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2 প্লাস, এরপর দেখো m2, m2 কত? 1, m2 y1 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 তো কত? y1 কিন্তু y1ই হবে এখানে। বুঝতে পেরেছো? ডিভাইডেড বাই 2 প্লাস 1। ওকে, তাহলে দেখো আলটিমেটলি জি বিন্দুর স্থানাঙ্কটা কি বের হচ্ছে? এখানে 2 2 কাটা, সো x2 প্লাস x3 প্লাস x1 ডিভাইডেড বাই 3, কমা এখানেও 2 2 কাটা, y2 প্লাস y3 প্লাস y1 ডিভাইড বাই 3। দেখো এই সূত্রটা আমাদের প্রমাণ হয়ে গিয়েছে। এই হচ্ছে ভরকেন্দ্র, ত্রিভুজের ভরকেন্দ্রের ফর্মুলা। তাহলে এটাও কিন্তু আমরা সেই অন্তর্বিভক্তের ফর্মুলা দিয়েই বের করলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই যে চারটা সূত্র, এই চারটা সূত্র কিন্তু এই অধ্যায়ে হিউজ পরিমাণ আমাদের কাজে লাগবে। বিশেষ করে প্রথম দুইটা সূত্র অনেক বেশি কাজে লাগবে, আর প্রথমটার অ্যাপ্লাই অনেক বেশি, সবচেয়ে বেশি অ্যাপ্লাই হচ্ছে এখানে প্রথম সূত্রটার অ্যাপ্লাই এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি। আচ্ছা, এবার আমরা দেখতেছি বাকি সবগুলো ফর্মুলাই মোটামুটি ভাবে প্রথম ফর্মুলাটার সাথে রিলেটেড। তো চলো আমরা প্রথম ফর্মুলাটা কিভাবে এসেছে বা প্রথম ফর্মুলাটার প্রমাণটা আমরা একটু দেখে ফেলি। এখন আমরা প্রথম ফর্মুলাটার প্রমাণ দেখব। দেখো বাকি ফর্মুলাগুলো আমি মুছে দিয়ে প্রথম ফর্মুলাটা রেখেছি। তো প্রথম ফর্মুলায় কি ছিল? দুইটা বিন্দুর সংযোজক রেখাকে সি বিন্দু m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, তো সাপোজ এটা আমরা y অক্ষ নিলাম আর এটাকে আমরা x অক্ষ নিলাম। ঠিক আছে, y অক্ষ এবং x অক্ষ। এটা হচ্ছে মনে করো এ বিন্দু, এটা হচ্ছে মনে করো এ বিন্দু, আর এইখানে আছে মনে করো বি বিন্দু। বি বিন্দুর স্থানাঙ্ক কি ছিল? x2 y2, আর এ বিন্দুর স্থানাঙ্ক ছিল x1 y1। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এ বি রেখাংশ। এটা হচ্ছে কি আমাদের এ বি রেখাংশ। ওকে, তো এখন সি বিন্দুটা এই এ বি কে m1:m2 অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত করে। সাপোজ আমরা এখানে নিলাম সি বিন্দুটা, সি বিন্দুটা এ বি কে m1:m2 অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত করে। অর্থাৎ কোন দুইটা অংশের অনুপাত? m1 m2, বুঝতে পারতেছো? সি থেকে এ, সি এ আর সিবি, এই দুইটার অনুপাতই হচ্ছে m1 m2, যেটা একটু আগে বলেছিলাম।
তো এখন আমরা এই সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে চাচ্ছি, সি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, মনে করো আমরা সি বিন্দুর স্থানাঙ্কটা এক্স ওয়াই ধরে নিলাম। সি বিন্দুর স্থানাঙ্কটা কি ধরে নিলাম? এক্স ওয়াই। তাহলে এই এক্স ওয়াই এর মানটা বের করতে পারলেই কিন্তু আমাদের সি বিন্দুর স্থানাঙ্কটা বের হয়ে যাচ্ছে। এক্স ওয়াই এর স্থানাঙ্ক বের করতে পারলেই সি বিন্দুর স্থানাঙ্কটা বের হয়ে যাচ্ছে আমাদের। এক্স ওয়াই এর মান বের করব আমরা। তো এক্স ওয়াই এর মান বা সি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য এখানে বেশ কিছু বাড়তি কাজ আছে, বেশ কিছু সংখ্যক লম্ব আঁকতে হবে আমাদের। প্রথমে আমরা এ বিন্দু থেকে, অর্থাৎ এই তিনটা বিন্দু থেকে তিনটা লম্ব এঁকে ফেলো এক্স অক্ষের উপরে। এই তিনটা বিন্দু থেকে এক্স অক্ষের উপরে তিনটা লম্ব। এ বিন্দু থেকে একটা লম্ব এঁকে ফেললাম, ঠিক আছে? সাপোজ এটাকে এ ডি নাম দিয়ে দিলাম। সি বিন্দু থেকে একটা লম্ব এঁকে ফেললাম, সিই। আর বি বিন্দু থেকে একটা লম্ব এঁকে ফেললাম, বি বিন্দু থেকে একটা লম্ব এঁকে ফেললাম, বিএফ। ওকে, তিনটা লম্ব এঁকে ফেললাম আমরা। এরা লম্ব চিহ্ন দিয়ে দাও। এটা কিন্তু এই প্রমাণটা কিন্তু পরীক্ষায় আসবে না তোমাদের, হ্যাঁ? আমরা জাস্ট আমাদের বেসিকের ডেভেলপমেন্টের জন্য বা আমাদের বেসিক ভালো করার জন্য আমরা এই প্রমাণটা দেখতে চাচ্ছি। এবার আরো দুইটা লম্ব আঁকা বাকি আছে। আর দুইটা লম্ব হচ্ছে, একটা হচ্ছে সি বিন্দু থেকে লম্ব আঁকতে হবে, আর একটা সি বিন্দু থেকে কিন্তু অলরেডি একটা লম্ব এঁকেছি, এখান থেকে আরেকটা লম্ব আঁকতে হবে। কার উপরে? এই বিএফ রেখার উপরে। এই সি বিন্দু থেকে বিএফ রেখার উপর আরেকটা লম্ব এঁকে ফেললাম, সাপোজ সিজি। ওকে, আরেকটা লম্ব এই এ বিন্দু থেকে কার উপরে? এই সিইর উপরে। এ বিন্দু থেকে সিইর উপর আরেকটা লম্ব এঁকে ফেললাম আমরা, এইচ, এ এইচ। তো এই হচ্ছে এই সূত্রটা প্রমাণের জন্য প্রয়োজনীয় বাড়তি অঙ্কন। তো এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব হচ্ছে এই সি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এক্স ওয়াই এর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করতে পারি। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ কিন্তু এখানে সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী সম্পর্কে আইডিয়া আছে তো? তোমরা 9-10-এ জেনারেল ম্যাথে অধ্যায় 14-তে বা হায়ার ম্যাথেও তোমরা কিন্তু সদৃশকোণী বা সদৃশ টপিকটা পড়েছো। দুইটা ত্রিভুজের তিনটা কোণ সমান হলে, পরস্পর সমান হলে ওই দুইটা ত্রিভুজকে আমরা সদৃশকোণী ত্রিভুজ বলে থাকি। দেখো এই দুইটা ত্রিভুজের কিন্তু তিনটা কোণ সমান। কিভাবে? এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, একটা কোণ সমান হয়ে গেল। আবার দেখো এই কোণ আর এই কোণ সমান। এই দুটা কি কোণ? অনুরূপ কোণ। এই দুটা কি কোণ? অনুরূপ কোণ। কিভাবে? দেখো এই যে এ এইচ আর সিজি কিন্তু সমান্তরাল। দেখো এ এইচ আর সিজি সমান্তরাল, আর এই এ বিটা হলো এদের ছেদক। এই যে এটা আর এটা সমান্তরাল এবং এ বি এদের ছেদক হলে এই দুটা কোণ কি কোণ? অনুরূপ কোণ। এই দুটা কোণ সমান। তাহলে এই দুইটা ত্রিভুজের কয়টা কোণ সমান হলো? দুইটা। আর অবশিষ্ট কোণটা এমনিতেই সমান হয়ে যাবে, এটা তোমরা জানো। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজকে কি বলতে পারতেছি? সদৃশকোণী। আমি এটা লিখলাম না, আর এটা মুখে মুখে তোমাদের বোঝাই দিলাম যে এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী। লেখার প্রয়োজন নেই, আমি আগেই বলেছি এটা মানে পরীক্ষা আসবে না প্রমাণটা, ঠিক আছে? আমরা যতটা সম্ভব শর্টকাটে শেষ করার চেষ্টা করি। আচ্ছা, ওকে, তাহলে এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী। ওকে, আর তোমরা 9-10 এটাও পড়েছ অধ্যায় 14-তে যে দুইটা ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, তাই না? দুইটা ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয়? সমান হয়। তাহলে দুইটা ত্রিভুজ সদৃশকোণী হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে এই দুইটা ত্রিভুজ থেকে আমরা এখন অনুরূপ বাহু নিব। দুইটা ত্রিভুজ থেকে আমরা অনুরূপ বাহু নিব। প্রথমে এই দুইটা ত্রিভুজের ভূমি নিয়ে নেই। বলো এই ত্রিভুজের ভূমি কোনটা? এ এইচ। এই ত্রিভুজের ভূমি তোমরা দেখতে পাচ্ছ, ভূমি হলো এ এইচ ডিভাইডেড বাই এই ত্রিভুজের ভূমি কোনটা? সিজি। ওকে, এবার দেখো এই ত্রিভুজের লম্ব কোনটা? সিএইচ। ত্রিভুজের লম্ব হচ্ছে সিএইচ। আর এই ত্রিভুজের লম্ব কোনটা? এই ত্রিভুজের লম্ব হচ্ছে বিজি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে ভূমি নিয়েছি, লম্ব নিয়েছি, এবার অতিভুজ বাকি আছে। অতিভুজ, বলো এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে সিএ আর ওই ত্রিভুজের অতিভুজ হচ্ছে সিবি। এই অনুরূপ বাহুগুলার অনুপাত সমান লিখেছি কেন? কারণ ত্রিভুজ দুইটা সদৃশকোণী। এবার একটু খেয়াল করো তো, আমাদের হাতে এই ইনফরমেশনটা কি ছিল না? সিএ ইজ টু সিবি ইকুয়াল টু M1 ইজ টু M2। বলো এই ইনফরমেশন আমাদের হাতে ছিল কিনা? এটা শুরুতেই বলেছিলাম যে এই সি বিন্দুটা এবি কে M1 ইজ টু M2 অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত করে। তাহলে সি থেকে এ এবং সি থেকে বি এই দুইটার দূরত্বের অনুপাতটাই হচ্ছে M1 M2।
তাহলে এই যে দেখো এখানে CA বাই CB দেখতে পাচ্ছ, CA বাই CB। তো সো আমরা ইকুয়াল টু লিখতে পারি কি M1 ডিভাইডেড বাই M2, কারণ CA বাই CB M1 M2 হলে এই দুটাও অনুপাত M1 M2 হবে, এই দুটার অনুপাত M1 M2 হবে, কারণ এই তিনটেই পরস্পর সমান। বুঝতে পারছো জিনিসটা? তো এখন এখান থেকে আমরা এই সি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এক্স আর ওয়াই এর মান বের করব। তো চলো এখান থেকে আমরা প্রথম দুইটা ইনফরমেশন ইউজ করি, অর্থাৎ এইটা ইকুয়াল টু এইটা, এই ইনফরমেশনটা আমরা চলো ইউজ করি। দেখো আমি আলাদা করে লিখে নিলাম, AH ডিভাইডেড বাই CG ইকুয়াল টু M1 ডিভাইডেড বাই M2, বা খেয়াল করো AH ডিভাইডেড বাই CG। AH দেখো তো কোনটা, AH হচ্ছে এটা AH। আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখো, AH এর দৈর্ঘ্য আর এই DE এর দৈর্ঘ্য কিন্তু সেম, বলো সেম কিনা? AH এর দৈর্ঘ্য আর এই কার দৈর্ঘ্য, DE এর দৈর্ঘ্য সেম, তাহলে আমরা AH এর জায়গায় DE লিখতে পারি। আর CG দেখো, CG এর দৈর্ঘ্য আর EF এর দৈর্ঘ্য সেম, তো CG এর জায়গায় আমরা EF লিখে দিলাম ইকুয়াল টু M1 ডিভাইডেড বাই M2। এখন একটু ভালো করে খেয়াল করো, DE মানে দেখো, DE মানে আমরা লিখতে পারি, আমরা যদি মূল বিন্দুটাকে O নাম দিয়ে দেই, তো এই DE মানে আমরা লিখতে পারি OE, ডি মানে লিখতে পারি OE মাইনাস OD। আশা করি বুঝতে পেরেছ, OE মাইনাস OD। একইভাবে EF, বলো EF কে কি লেখা যায়, EF ও এর সাপেক্ষে, সবসময় ও এর সাপেক্ষে ভাঙবো আমরা, তাহলে EF কে ভেঙে লিখতে পারি OF মাইনাস OF মাইনাস OE। বুঝতে পারছো জিনিসটা? ইকুয়াল টু M1 ডিভাইডেড বাই M2, M1 ডিভাইডেড বাই M2। এবার এ পাশে চলে আসি, দেখো বা এখন খেয়াল করো OE, দেখো OE কে আমরা কিন্তু X লিখতে পারি। কে কনফিউশন আছে কোনো? কিভাবে X হয়? দেখো সি বিন্দুর স্থানাঙ্ক কত, XY না? তো সি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু XY, তাহলে মূল বিন্দু থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা কি X হবে না? সি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু XY, তাহলে মূল বিন্দু থেকে এতটুকুর দৈর্ঘ্য কিন্তু X হবে, আর এখান থেকে এতটুকুর দৈর্ঘ্য কত হবে, এই দৈর্ঘ্যটা কত হবে, Y হবে। এটা তো সিম্পল, একটা বিন্দুর ক্ষেত্রে আমরা ভালো করে জানি এই জিনিসটা, ঠিক আছে? তাহলে ভুজ হলো মূল বিন্দু থেকে এটুকের দৈর্ঘ্য, মানে X হচ্ছে ও এর দৈর্ঘ্য, আর Y হচ্ছে সি এর দৈর্ঘ্য, ঠিক আছে? তাই আমরা দেখো OE মানে কি লিখলাম, X লিখলাম, মাইনাস OD, বলো এই OD কে কি লেখা যাবে, OD কে আমরা লিখতে পারবো X1। দেখো এই যে এটা এ বিন্দুর স্থানাঙ্ক X1 Y1, তাহলে মূল বিন্দু থেকে এই পর্যন্ত X1 আর এখান থেকে এই পর্যন্ত হলো Y1, তাহলে আমরা OD এর জায়গায় কি লিখতে পারি, OD এর জায়গায় আমরা লিখতে পারি X1। বুঝতে পেরেছো? একইভাবে একটু চিন্তা করে বলো OF, বলো OF কে কি লেখা যায়, একটু চিন্তা করো। OF মানে কি, বি বিন্দুর সাপেক্ষে বলবো না, তাহলে OF হচ্ছে X2, OF কি X2। বুঝতে পেরেছো? OF হচ্ছে হবে X2। আর OE, দেখো OE কোথায়, এই যে এটা OE, বলো OE কত হবে, সেই আগেরটাই, OE হবে X, সি বিন্দুর সাপেক্ষে OE হবে X। কি জিনিসটা কি বুঝতে পেরেছো তোমরা? আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমি এখানে একে মানে লিখে লিখে দেখাইতে পারতাম, বাট আমি দেখাইলাম না, কারণ এখানে একটু ঝামেলা হয়ে যায়, মানে হিজিবিজি হয়ে যাবে লিখে লিখে দেখাইলে। আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে কোনটার মান কি বসেছে, ইকুয়াল টু M1 ডিভাইডেড বাই M2। এখন তোমরা যদি এখানে আর গুণ করো, তাহলে এখান থেকে কিন্তু X এর মানটা বের হয়ে যাবে। তো চলো আমরা এখানে আর গুণ করি, বলো আর গুণ করলে কি হবে, X M2 মাইনাস X1 M2 ইকুয়াল টু M1 X2 মাইনাস M1 X। কি করলাম, আর গুণন করলাম। এখন X পাশে নিয়ে আসো, X এই যে এটা X আর এখানে X আছে, এই দুটাকে একসাথে লেখো, X M2 প্লাস M1 X ইকুয়াল টু M1 X2 প্লাস X1 M2। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে এখন দেখো আমরা কার মান বের করব, X এর মান, তাহলে X কমন নিয়ে নিলাম, নিলে কি হয় M1 প্লাস M2, আর এই পাশে M1 X2
প্লাস m2 x1। দেখো সুতরাং x ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, তাহলে হয়ে গেল সি বিন্দুর এক্স এর মান অর্থাৎ সি বিন্দুর ভুজ অর্থাৎ এই যে এটা বের হয়ে গেছে। এবার একইভাবে আমরা সি বিন্দুর ওয়াই এর মানটা বের করব। একইভাবে চলো আমরা সি বিন্দুর ওয়াই এর মানটা বের করে ফেলি। এক্স এর মান বের করার জন্য আমরা কি করেছিলাম? এক্স এর মান বের করার জন্য আমরা এই প্রথম দুটো ইনফরমেশন কাজে লাগিয়েছিলাম, তাই না? এটা ইকুয়াল টু এটা। এবার ওয়াই এর মান বের করার জন্য এটা ইকুয়াল টু এটা লিখি। চলো, এটা বুঝতে পেরেছো আশা করি। আমি মুছে দিলাম, নিচের সম্পূর্ণ জিনিসটা মুছে দিচ্ছি। তোমরা বুঝতে পেরেছো যে এই ভুজটা বের হয়ে গেছে। এবার আমরা ওয়াই এর মান বের করব, শুধু এটা ওয়াই এর মান এটা বের করব। মুছে দিলাম এখানে নিচে। এখন আমরা সেকেন্ডটা দিয়ে কাজ করি। এই যে এটা, ঠিক আছে, CH ডিভাইডেড বাই BG ইকুয়াল টু M1 ডিভাইডেড বাই M2। ঠিক আগের মতোই আমরা করার চেষ্টা করি। দেখো CH, বলো CH কে কার সমান লেখা যায়? CH কোনটা? এই যে এটা হচ্ছে CH, বুঝতে পেরেছো? CH কে এখানে কারো সমান লেখা যায় না, কিন্তু খেয়াল করে দেখো CH কে আমরা ভেঙে লিখতে পারি। CH কে ভেঙে লিখতে পারি CE। দেখো CH কে ভেঙে লিখতে পারি CE মাইনাস HE, বুঝতে পেরেছ? দেখো CH কে ভেঙে CE মাইনাস HE। একইভাবে BG কোথায়? এই যে এটা ছোট্ট, এটা BG কে ভেঙে কি লিখতে পারি? BF মাইনাস GF। জিনিসটা খুব ফানি হয়ে গেল না? BF মাইনাস GF। ওকে, BF থেকে অর্থাৎ বেস্ট ফ্রেন্ড থেকে গুড ফ্রেন্ড মাইনাস, ঠিক আছে? আরেকভাবে বলা যায়, ওটা আমি বললাম না। ওকে, ইকুয়াল টু M1 ডিভাইডেড বাই M2। এবার দেখো এখানে একটু খেয়াল করো, এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা এখানে দেখো CE থাকলো, দেখো আপাতত মান বসাচ্ছি না। বলো, একটু চিন্তা করে বলো, এই HE এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? দেখো HE কোনটা? এটা HE। বলতো এই HEটা কি আমরা এই AD-র সমান লিখতে পারি না? HE আর AD কিন্তু সমান, সো HE এর জায়গায় আমরা AD লিখে দিলাম। নিচে দেখো BF মাইনাস, এবার বলতো এই GF অর্থাৎ গুড ফ্রেন্ডকে চেঞ্জ করে আমরা কি লিখতে পারি? গুড ফ্রেন্ড। এই যে GF, এটা হলো GF। বলো GF এর দৈর্ঘ্যটা কার সমান? GF এর দৈর্ঘ্যটা CE এর সমান। দেখো GF এর দৈর্ঘ্যটা CE এর সমান, তাহলে আমরা GF এর পরিবর্তে CE লিখে দিলাম, ঠিক আছে? ইকুয়াল টু M1 ডিভাইডেড বাই M2। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা চলো সেই আগের মতো মানগুলো বসাই। বলো CE এর দৈর্ঘ্য কত? CE, এই যে এই দৈর্ঘ্যটা, এটা হচ্ছে CE। বলো এই এটা CE কে আমরা কিন্তু Y লিখতে পারি। বলো Y লিখতে পারি কিনা? এই দেখো OE টা হচ্ছে X, এই যে একটু আগে লিখেছিলাম OE হচ্ছে সি বিন্দুর ভুজ X। তাহলে মূল বিন্দু থেকে এই পর্যন্ত হলো X, আর এখান থেকে একদম সি বিন্দু পর্যন্ত, মানে E থেকে সি বিন্দু পর্যন্ত হচ্ছে Y। তাহলে CE এর দৈর্ঘ্য হচ্ছে Y। তাহলে আমরা CE এর পরিবর্তে Y লিখতে পারি মাইনাস AD। বলো AD কোথায়? AD, এই যে AD-র দৈর্ঘ্য আমরা কি লিখতে পারি? OD কত? OD হচ্ছে X1, বসিয়েছিলাম এর আগে। তাহলে মূল বিন্দু থেকে D পর্যন্ত X1 আর D থেকে A পর্যন্ত হলো কি? Y1। তাহলে AD-র পরিবর্তে আমরা লিখতে পারি Y1, বুঝতে পেরেছ? নিচে দেখো BF, এই দেখো B থেকে F, BF হচ্ছে Y2। একইভাবে BF হচ্ছে Y2 মাইনাস CE, দেখো C থেকে E, CE কে আমরা কি লিখতে পারি? Y লিখতে পারি। CE কে আমরা Y লিখতে পারি। দেখো CE এখানেও ছিল, এখানেও ছিল। ইকুয়াল টু M1 ডিভাইডেড বাই M2। এবার ঠিক আগেরটার মতো আমরা যদি আর গুণ করি তাহলে কি হবে বলো? Y M2 মাইনাস Y1 M2 ইকুয়াল টু Y2 M1 মাইনাস
ওয়াই এম ওয়ান, আর গুণ করে দিলাম। এবার ওয়াইগুলো এক পাশে নিয়ে আসো, এই যে এই দুটাকে এক পাশে নিয়ে আসো। ওয়াই এম টু প্লাস ওয়াই এম ওয়ান ইকুয়াল টু ওয়াই টু এম ওয়ান প্লাস ওয়াই ওয়ান এম টু। এবার ঠিক আগের মতো ওয়াই কমন নিলে এম ওয়ান প্লাস এম টু, আর এগুলোকে একটু সাজায় লিখে ফেলি, এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান। দেখো হয়ে গেছে। সুতরাং ওয়াই ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। দেখো সি বিন্দুর কোটিও আমাদের বের হয়ে গেছে। এই হচ্ছে প্রথম সূত্রটার প্রমাণ। সেকেন্ড যে সূত্রটা, অর্থাৎ আমরা এটা কোনটা প্রমাণ করলাম, অন্তর্বিভক্তর সূত্রটা, তাই না? বহির্বিভক্তর সূত্রটাও একইভাবে বহির্বিভক্তর সূত্রটাও প্রমাণ করা যাবে। ঠিক আছে, ওটা আমি আর দেখালাম না। একইভাবে বহির্বিভক্তটা তোমরা নিজেরা বাসায় চেষ্টা করো। ঠিক আছে, তো এই ছিল 3B চ্যাপ্টারের প্রয়োজনীয় সূত্রগুলো এবং সূত্রগুলোর প্রমাণ এবং এদের কিছু ফান্ডামেন্টাল অ্যাপ্লাই একটু আগে আমি দেখালাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই ফর্মুলাগুলোর সাহায্যে 3B চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সামনে করে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ ওই পর্যন্ত ওয়েট করো। ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।